আর এবার মহিষবাথানের খবরে যাব। এই মহিষবাথানে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন সুব্রত মাঝি, ডেলিভারি বয়, তাকে খুনে গ্রেফতার এক, এরকমটাই জানা যাচ্ছে। বর্ষবরণের রাতে ফোন করে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে ২৬ বছরের এই যুবককে খুন করা হয়েছে। কেন খুন, কি কারণ, কার বিরুদ্ধে অভিযোগ, গ্রেফতার কে, কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, রাতে ফোন করে মতো ডেকে নিয়ে গিয়ে যুবককে পিটিয়ে মারার অভিযোগ। একেবারে সুব্রত মাঝি, ২৬ বছর বয়স, এই যুবককে পিটিয়ে মারা হয়েছে এমনটা কিন্তু পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। এবং প্রথমে যখন 31 রাতে তাকে যখন দেখে নিয়ে যাওয়া হয়, তার পরবর্তী ক্ষেত্রে তার মাকে বলে 10 মিনিটের মধ্যে তিনি বাড়ি ফিরবেন, অর্থাৎ 1 তারিখে তার কিন্তু জন্মদিন ছিল। এবং তার আগের রাতে যখন বাড়ি না ফিরে, সেই সময় কিন্তু বাড়ির লোকের সন্দেহ হয়। তারপরে জানতে পারে মৃত্যুঞ্জয় নামে এক যুবক, তার বন্ধু, পাশেই এক ডাক্তারের কাছে তাকে নিয়ে গিয়েছে অসুস্থ অবস্থা এবং মারধর করা হবে এমন জানা যায়। পরবর্তী ক্ষেত্রে বিধাননগর মহকুমা হাসপাতাল, সেখানে যখন তাকে নিয়ে যাওয়া হয় তার অবস্থা অবনতি হয়। এরপরে আজিকর মহকুমা হাসপাতাল, আজিকর মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে যখন তাকে নিয়ে যাওয়া হয় তার মৃত্যুর ঘটনা ঘটে। এরপরেই পরিবারের পক্ষ থেকে কিন্তু লিখিত খুনের অভিযোগ দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত নেমেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার। ইতিমধ্যে এক যুবককে, সবুজ মিস্ত্রি নামে এক যুবক, এই সুব্রতর বন্ধু, ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করেছে। মৃত্যুঞ্জয়ের খোঁজ যেমন খোঁজ করা হচ্ছে এবং আরো অনেকে ছিল এমনটা পুলিশ জানতে পেরেছে, তাদের খোঁজেও খোঁজ করা হচ্ছে। মোটিভ কি জিজ্ঞাসাবাদে জানতে পারছে পুরনো কোনো শত্রুতা ছিল, যার জেরেই কিন্তু এই খুনের ঘটনা ঘটেছে। এবং যখন মদ্যপান করা হয়েছিল, সব বন্ধুরা একসঙ্গে ছিল, সেই সময় কিন্তু আচমকা তাকে মারধর করা হয় কোনো পুরনো একটি বিবাদ নিয়ে, যার জেরেই মারধর করাতে কিন্তু মৃত্যুর ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গ্রেপ্তার করে। বাকিদের খোঁজে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে তল্লাশি চালানো বলে এমনটাই পুলিশের পক্ষ থেকে স্পষ্ট। যাদেরকে খোঁজা হচ্ছে তারা কি এই নিহত যুবকের প্রতিবেশী? খোঁজ করে মৃত্যুঞ্জয় সহকারে 3 বলে, তারা কিন্তু প্রত্যেকেই বন্ধু বান্ধব এবং এই এলাকারই বাসিন্দা এমনকি জানতে পারে। যেহেতু একজনকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে সবুজ মিস্ত্রি, তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ করতে পুলিশ, সেটাও বেশ পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাকিদের খোঁজে দিকে কিভাবে তল্লাশি চালানো হচ্ছে। ফোন করে ডাইকে নিয়েছে, সে ডাইকে নিয়ে গেছিল সোনা, ওকে নাকি ওই ক্লাবের ওইখানে পাওয়া গেছে 2টো ছেলে, মৃত্যুন আর একটা ছেলেরা ডাক্তারের কাছে নিয়ে গেছে। যখন হসপিটালে নিয়ে গেছি আমাকে একটাই কথা বললো মৃত্যুন, বলে আমরা বলেছি হসপিটালে ডাক্তারদের মদ খাইয়ে নাচতে নাচতে পড়ে যেয়ে মাথা ফেটে গেছে, তুমি এই কথাটাই বলবা। ডাক্তারে যখন মাথার ছবি করছে বলে কি তুমি বলছো পড়ে গেছে, পড়ে গেলে না সামনে কাটবে না পিছনে কাটবে, পুরো মাথা ঘুরি ঘুরি হয়ে গেছে, রক্ত 2-3 জায়গায় থালগো থালগো দিয়ে গেছে। আমার ছেলে দাঁড়িয়ে এরকম কেন মারলো? কালনা 2 নম্বর ব্লকের একটা ছবি দেখাবো প্রথমে। সেই ছবিটা কিরকম বলুন তো? গলা প্রায় টিপে মেরে ফেলার মতো কাকে মারছেন দেখুন, ব্যাপক মার। এরা হচ্ছেন যারা মারছেন তারা কৃষক, আর যিনি মার খাচ্ছেন তিনি সমবায় ব্যাংকের ম্যানেজার। দেখুন কালনা 2 নম্বর ব্লকের কুমোরপাড়া সমবায় সমিতির ৩৮ লক্ষ টাকা তছরূপ এবং অভিযোগ এই ম্যানেজারের বিরুদ্ধে। তারপরে বিক্ষোভ সভা, আর সেই বিক্ষোভ সভায় ম্যানেজারকে সামনে পেয়ে উত্তম মধ্যম মার। কথা বলবো প্রতিনিধি নবকুমারের সঙ্গে। নবকুমার, কতদিন ধরে এই ক্ষোভ পুষে রেখেছিলেন কৃষকরা? কি হয়েছে এই ৩৮ লক্ষ টাকা? দেখো দীর্ঘ দিন ধরে তারা 9 বছর সেই ব্যাংকে অডিট করেনি। এই সমবায় ব্যাংকে যে ওপরে যে বর্ধমান কোঅপারেটিভ ব্যাংক, যার শাখা হিসেবে সেখানে কাজ হচ্ছিল, যেখানে টাকা গচ্ছিত ছিল, তাদের তরফ থেকে বোঝা যাচ্ছে যে ব্যাংক এবং তাদের যে উচ্চতর যে জায়গা আছে টোটাল এই কারাপশনের সাথে যুক্ত। এবং সেই প্রশ্নে যখন আমরা করি এই ম্যানেজারকে যে কেন কিভাবে আপনাদের এতগুলো টাকা এতদিন, এবং সে নিজের দায়ভার স্বীকার করে নেওয়ার চেষ্টা করে, কিন্তু কোন রকম সে ওপর লিঙ্কের কথাবার্তা সে কিছু জানায় না। এই
মাধ্যমেই শুরুতেই গ্রামবাসীরা এবং চাষিরা তখন ক্ষোভে ফেটে পড়ে। কেন সে টাকা কিভাবে সে শোধ করবে, এত টাকা, এতগুলো টাকা, তাদের যে ঋণগত হয়েছে সেই লোনের যে টাকা তাদের শোধ করে দেওয়ার পরেও তাদের লোন থেকে গেছে এবং সেই টাকা বিমার টাকা যখন অ্যাকাউন্টে আসে সেই লোনের টাকা হিসেবে ব্যাংক কর্তৃপক্ষ সেই টাকা কেটে নেয়। এইভাবে দীর্ঘদিন ধরে তাদের এই বিপুল পরিমাণের টাকা, তার মানে এই দীর্ঘদিন ধরে এরা ক্ষোভ পুষে রেখেছিলেন, তার সঙ্গে পয়সা নিয়ে, টাকা পয়সা নিয়ে চিন্তায় যন্ত্রণাবিদ্ধ ছিলেন। 9 বছর ধরে কোনো অডিট করেনি, অথচ লোন ছেড়ে গেছে। আজকে তারা দায়টা এড়িয়ে যাচ্ছে, তারা বলছে সমিতির ম্যানেজার চুরি করেছে। অবশ্যই করেছে, তাকে মদত দিয়েছে তো আপনার ব্যাংক, অথচ সমিতির ম্যানেজারকে কি করে লোনটা ছাড়ে? টোটাল দাঁড়িয়েছে 38 লাখ টাকা। এই 38 লাখ টাকাটা তো 2-4 লাখের মধ্যে থাকতো। তাই আমাদের দাবি ব্যাংক এর মধ্যে সম্পূর্ণভাবে জড়িত আছে, তাই আজকে তারা দায় এড়িয়ে যাচ্ছে। মানে জালিয়াতিটা মূলত আপনি করেছেন? না দেখুন, এখন আমাকে বলতে হবে না, আমি বলছি তাহলে কি ব্যাংকের সঙ্গে এটা একটা কি মানে যৌথ উদ্যোগেই হয়েছিল? এত না টাকা না না, ব্যাংকের ওইরকম ভাবে বলবো না, ব্যাংকের বলতে পারি যে ব্যাংক দেখা দরকার ছিল। আচ্ছা, কতদিন এটা তালাচাবি পড়েছে? সব দায়িত্ব স্বীকার করে নিলে হবে, বললে হবে। চলে যাব আরামবাগ মেডিকেলে। আরামবাগ মেডিকেলে আশঙ্কাজনক অবস্থায় রোগী বাইরে বসে আছে, কারণ হুইল চেয়ার নেই। আরে হুইল চেয়ার, এই অবস্থা দেখে স্বাস্থ্যকর্মীদের ধমক দিলেন সাংসদ মিতালি বাগ। একটু অ্যাম্বিয়েন্স দেখাবো। আপনি যদি সুপারভাইজার হন, সুপারভিশন করছেন, কাদের সুপারভিশন করেন আপনি? হাউসকিপিং সুপারভিশন করেন, তাই তো? যারা ডিডি আছে তাদেরকে কে পরিচালনা করেন? যিনি মাল আনতে গিয়ে, আর তিনি কোথায়? আরেকজন কোথায়? ওই যে ইয়ে কাটছে, ঘুমাচ্ছেন, ওই দাঁড়িয়ে আছেন, ওইগুলো কাটছেন, ওই উনি আসুন, আপনি দেখুন। ঘুমাচ্ছেন। যে মাল আনতে গেলে কাকে বলবেন? যদি একটা এমার্জেন্সি আসে পেশেন্ট, তার দায়িত্বটা কে নেবে? যিনি মাল আনতে গেলে কাকে বলে গেছে, সিস্টার বা গেছে। তাহলে এখন যদি ধরুন আমি আসছি, আমাকে কে আনবে? আমার একজনের ডিবিএস কার্ড থাকা সত্ত্বেও নামানোর, পেশেন্ট নামানোর কেউ লোক নেই। কতক্ষণ থেকে ডিউটি ধরেছেন? কথা বলবো প্রতিনিধি শুভদীপের সঙ্গে। শুভদীপ, কি সিচুয়েশন হয়েছিল? মিতালি বাগ এটা শুনেই কি ছুটে গেছিলেন হাসপাতালে? দেখো অরণ্য, এদিন এক দুর্ঘটনাগ্রস্ত রোগীকে দেখতে গিয়েছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ। আচ্ছা। এই সময় তিনি খবর পান খানাকুল থেকে আসা ফতেমা বিবি বলে একজন রোগী। তিনি অ্যাম্বুলেন্সে দীর্ঘক্ষণ এমার্জেন্সির সামনে অপেক্ষা করছেন, কিন্তু হুইল চেয়ার নেই তাকে নিয়ে যাওয়ার মতো, মানে ভর্তি করার মতো হুইল চেয়ার নেই যে ওখান থেকে অ্যাম্বুলেন্স থেকে রোগীকে ভিতরে নিয়ে যাবেন। সেই হুইল চেয়ার না থাকায় সাংসদের কাছে খবর যায় এবং সেই সময় সঙ্গে সঙ্গে সাংসদ নিজে সেখানে উপস্থিত হন এবং নিজেই এই হুইল চেয়ার নিয়ে সেই রোগীকে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হন এবং নিরাপত্তা রক্ষীদের সঙ্গে রীতিমতো কাড়াকাড়ি হয় হুইল চেয়ার নিয়ে। সাংসদ নিজেই বলেন যে তিনি নিয়ে যাবেন, এতক্ষণ যেহেতু রোগী দাঁড়িয়ে আছেন আপনারা কোনো ব্যবস্থা করেননি, তাই তিনি হুইল চেয়ারে করে রোগীকে নিয়ে যাবেন। এরপর তার চেষ্টায় কিন্তু রোগীকে ভর্তি করা হয়। এরপরেই সাংসদ সেখানে ঢোকেন এবং হাসপাতালে কতজন কর্মী রয়েছেন, ঠিকঠাক কর্মী রয়েছেন কিনা সমস্ত বিষয়ে খোঁজ নেন এবং স্বাস্থ্যকর্মীদের রীতিমতো পরিষেবা। কেন এরকম অবস্থা হলো মিতালি বাগ, তারপরে কি বললেন? তিনি পরিষ্কার বললেন যে কয়েকদিন আগে তিনি রোগী কল্যাণ সমিতির জনসংযোগ প্রতিনিধির দায়িত্ব পেয়েছেন। সেই বিষয়ে নানা অভিযোগ তিনি পাচ্ছিলেন হাসপাতালের পরিষেবা নিয়ে, হাসপাতালের নিজস্ব গাড়ি নিয়েও ক্ষোভ রয়েছে। সেটা তিনি ব্যবস্থা নেবেন আগামী দিনে, সেই আশ্বাস দিয়েছেন এবং তিনি এরপর আরামবাগের যে মেডিকেলের যে অধ্যক্ষ, সেই অধ্যক্ষের সঙ্গে বৈঠকও করেছেন রোগীদের পরিষেবার মান বাড়ানো নিয়ে। খুবই স্বাভাবিক, কারণ এইভাবে একজন রোগী এসে পড়ে থাকবেন, তারপরে আহত এসে পড়ে থাকবেন, আর হুইল চেয়ার পাওয়া যাবে না, কারো কোনো উদ্যোগ নেওয়া হবে না। কি বলছেন মিতালি বাগ আর রোগীর আত্মীয়রা, দেখুন। আমার সাথে আজকে একটা পেশেন্ট এসেছে, আমি তাকে দেখাবো। সে পেশেন্ট দেখাতে এসে দেখলাম যে কোনো স্টাফ নেই নামানোর। এই বিষয়টা আমার জানা ছিল না, বিষয়টা অবশ্যই আমার স্বাস্থ্যসাথী ডিপার্টমেন্ট থেকেও কিছু খবর এসেছে, আমি ওটাতেও আমি যাব যে কজন স্টাফ আছে আমি বলতে পারছেন কি, আমার আজকে খুব লজ্জা। যদি কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটা আমি অবশ্যই খতিয়ে দেখবো, বা আমি আজকে সারাদিনই এই মেডিকেল চত্বরেই থাকছি, বা আরও কী কী এই ধরনের সমস্যা আছে আমি নিজের চোখে সেটা খতিয়ে দেখবো বা নিজে গিয়ে সে স্পটে যাবো। হুইল চেয়ার নেই এখানে, হুইল চেয়ার নাই।
কিসে নিয়ে যাচ্ছেন আপনারা? এখন নিয়ে যাবো তো এখন স্ট্রেচারে নিয়ে যেতে হবে, নাহলে বাধ্য হয়ে। একটা অসুস্থ পেশেন্ট খানাকুল থেকে তাকে নিয়ে আসা হয়েছিল ভদ্র মহিলাকে। তিনি আধা ঘন্টা ধরে অ্যাম্বুলেন্সে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, কিন্তু হুইল চেয়ার দিয়ে কোনো ব্যবস্থা করে দেওয়া হচ্ছে না। তিনাকে আমি দেখলাম যথেষ্ট তিনি সদর্থক ভূমিকা পালন করেছেন এবং কর্তব্যরত যারা ছিলেন তাদেরকে এক প্রকার ধমক দিয়ে তিনি বলেছেন যে কর্তব্যে গাফিলতির কথা। হাসপাতাল কর্তৃপক্ষ কি করছিল প্রশ্ন উঠছে, কেন সাংসদকে হস্তক্ষেপ করতে হলো? অধ্যক্ষ কি বলছেন? বিশেষ করে ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্ল, সিকিউরিটি, এই জায়গাগুলোতে আমাদের অনেক ঘাটতি আছে। তো আমরা সেই পরিষেবা যাতে দেওয়ার চেষ্টা করছি এবং সরকারের কাছ থেকে এই মানুষদের যদি আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাই তাহলে আরো পরিষেবা উন্নত করব। ব্যাপারটা ইনকোয়ারি করছি এবং যারা দোষী তাদেরকে আমি শাস্তির ব্যবস্থা করবো।